বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও, প্রতি সোমবার সন্ধ্যে 7টা। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস দেবদীপ ঘোষালের লিখিত ইনক্রেডিবল ব্রিথটেকিং অ্যান্ড আদার স্টোরিজ, এপিসোড 5। প্রথম গল্প, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হলো একটি গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা যা মৃত বা আসন্ন মৃত্যুর সাথে সম্পর্কিত, যা বিভিন্ন ধরনের ঘটনা দ্বারা চিহ্নিত, যার মধ্যে রয়েছে দেহের বাইরের অনুভূতি, জীবন পর্যালোচনা এবং শান্তি ও অতিক্রান্তর অনুভূতি, যদি প্রায়শই রহস্যময় বা আধ্যাত্মিক হিসাবে এই সকলকেই বর্ণনা করা হয়। পুনর্গবেষকরা শরীরবৃত্তীয় এবং মানসিক উভয় দৃষ্টিকোণ থেকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সগুলিকে অন্বেষণ করেন। এই সত্য কাহিনীটি গুগল সূত্র থেকে গৃহীত। এই সত্য ঘটনাটি একজন মহিলার অভিজ্ঞতা, যা চিকিৎসা ইতিহাসে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা হিসেবে লিপিবদ্ধ আছে। আমি রোগের নাম এবং প্রকৃতি পরিবর্তন করেছি। মিসেস এরিকা ছিলেন একজন বৃদ্ধা মহিলা যার ছেলে বিদেশে থাকত। একদিন তিনি তার বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান এবং ডাক্তাররা যখন তার চিকিৎসা শুরু করেন তখন তারা হৃদযন্ত্রের ব্যর্থতা সন্দেহ করেন। তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয় এবং তার ছেলে এসে পৌঁছায়। হঠাৎ যখন মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার হৃদস্পন্দন কাজ করতে শুরু করে এবং সে আচমকাই উঠে বসে পড়ে। লোকেরা ভেবেছিল সে ভূত, কিন্তু যখন ডাক্তার তাকে পরীক্ষা করে তারা জানায় যে সে ক্লিনিক্যালি জীবিত। কিন্তু ডাক্তাররা ভেবেছিল কিভাবে একজন মৃত ব্যক্তি জীবিত হতে পারে। তারপর ডাক্তাররা তাকে জিজ্ঞাসা করেছিল, যখন তুমি অজ্ঞান ছিলে তখন তুমি কি দেখেছো? এবং সে তার পরিপ্রেক্ষিতে যা বলেছিল তা খুবই ভয়াবহ ছিল। সে বলেছিল যে সে তার নিজের দেহ স্থির অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং একটি অন্ধকার সুড়ঙ্গও তিনি দেখেন, যেখানে সে তার মৃত আত্মীয়দের দেখতে পাচ্ছিলেন এবং তারা বলছিল যে তোমার সময় এখনো আসেনি, এবং তারা যেন ধোঁয়ার মাধ্যমে কোথায় উধাও হয়ে গেল। ব্ল্যাক ইনভেনশন। দ্বিতীয় গল্প, দ্য হার্ট রিপার। সোনাগাছির কথা তোমরা শুনেছ কিনা জানি না। এটা কলকাতার একটি রেড লাইট এরিয়া। এটা উত্তর কলকাতার যতীন্দ্র মোহন এভিনিউ অর্থাৎ সিআর এভিনিউ এর উত্তরে এবং বিডন স্ট্রিট এবং শোভাবাজারের সংযোগস্থলের কাছে অবস্থিত একটি এলাকা, যা মার্বেল প্যালেস এরিয়া থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। শিল্পা নামের একজন সেখানকার পতিতা ছিল এবং সকাল থেকে সে কোনো গ্রাহক পেত না। প্রথমে সে প্রতি ক্লায়েন্টের জন্য 1000 টাকা করে নিত। মার্বেল প্যালেস এলাকার কাছে হেঁটে যাচ্ছিল সেই সময় সে। এমনই সময় একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। শিল্পা বলে উঠল, স্যার, আমি এখন ক্লান্ত, বাড়ি ফিরে গিয়ে আপনার সেবা করতে পারবো না। লোকটি একটিও কথা বলল না। শিল্পা তার আচরণ দেখে একটু ভয় পেয়ে গেল।
শিল্পা যখন দৌড়াতে যাচ্ছিল, লোকটি তার ঘাড় ধরে একটি লম্বা ছুরি নিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে। শিল্পা সেই স্থানেই মারা যায়। লোকটি তার শরীর থেকে তার হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে চলে যায়। সকালে সোনাগাছিতে বিশৃঙ্খলতা দেখা যায়। শত শত সাংবাদিক এসে পৌঁছায়। এলাকার মানুষ সেখানে উপস্থিত হয়। শিল্পার প্রাণহীন দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই স্থানে। তার হৃৎপিণ্ড শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে। এসিপি সুনীল দাস অপরাধস্থলে আসেন। মৃতদেহটি দেখার পর এসিপি কনস্টেবল রামকে বলেন যে হত্যার এই ধরনটি জ্যাক দ্য রিপার থেকে নকল করা হয়েছে। রাম জিজ্ঞাসা করেন, জ্যাক দ্য রিপারকে? 18 শতকের লন্ডনে যে একজন লোক এইভাবেই পতিতাদের হত্যা করত এবং তারপর মৃতদেহগুলো নামিয়ে দিয়ে চলে যেত। কেউ কেউ বলতো যে খুনি একজন ডাক্তার ছিল, কিন্তু তাকে কখনো কিন্তু ধরা যায়নি। প্রশ্ন হলো, কেন খুনি হৃদয় ছিঁড়ে নিয়ে যায়? এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। শিল্পা যে পতিতালয়ে কাজ করত সেখানকার সকল যৌন কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা সকলেই জানায় যে শিল্পা সকাল 10টায় পতিতালয় থেকে বেরিয়ে গেছে আর কখনো ফিরে আসেনি। তারপর পতিতালয়ের মালিক বা দালাল রাজকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জিজ্ঞাসা করে যে তার কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা। সে জানায় না। আবারও 2 সপ্তাহ পরে একই পতিতালয়ের আরেক মহিলাকে একইভাবে হত্যা করা হয়। তার শরীর থেকে হৃদয় ছিঁড়ে ফেলা হয়। এখন পুলিশ পতিতালয়ের ওপর নজরদারি চালায়। সাদা পোশাকের পুলিশকে নজরদারির জন্য রাখা হয়েছিল। এক রাতে একজন পতিতা তার পতিতালয়ে ফিরে আসছিল। হঠাৎ কেউ একজন যেন পেছন থেকে এসে হাজির হলো তার। লোকটিকে দেখে মেয়েটি বলে উঠল যে আমার দিনের কাজ শেষ। আচমকাই লোকটি তার হাতে একটি শক্তিশালী ছুরি নিয়ে আসে। যখন সে মেয়েটিকে হত্যা করতে যাচ্ছিল তখন মেয়েটি একটি পিস্তল বের করে তার হাতে গুলি করে। হঠাৎ পুলিশের একটি দল বেরিয়ে আসে। খুনি ধরা পড়ে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারে তার নাম অরুণ রায়। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নিউ টাউনের একটি আইটি কোম্পানিতে কাজ করত। তারা জানতে পারে যে সে মানসিকভাবে অস্থির, তাই একজন মনোরোগ বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল এবং যা ঘটেছিল তা ছিল খুবই ভয়াবহ। অরুণ রায় একবার মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং কলিজা খাকি বেগমের সমাধিতে গিয়েছিলেন। তিনি তার ইতিহাস এবং তিনি কিভাবে শিশুদের হৃদয় খেয়ে ফেলেন তা নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলেন যে তিনি ভেবেছিলেন তাকেও মানুষের হৃদয় খেয়ে দেখার চেষ্টা করতে হবে। যেহেতু পতিতারা একটি সহজ লক্ষ্য ছিল, তাই তিনি তাদের হত্যা করেন এবং তাদের হৃদয় খেয়ে ফেলেন। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। অরুণ রায়কে পাগলাগারদে পাঠানো হয়। সেখানে তিনি তার বাকি জীবন কাটিয়ে দেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। Black Invention. তৃতীয় গল্প, স্ল্যাভেরি। ভারতীয় উপমহাদেশে দাসপ্রথার প্রাথমিক ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এটি দাস এবং দাস্য শব্দের অনুবাদের উপর নির্ভর করে। গ্রিক লেখক মেগাস্থিনিস তার 4র্থ শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দের রচনা ইন্দিকা বা ইন্ডিকাতে বলেছেন যে মৌর্য সাম্রাজ্যের মধ্যে দাসপ্রথা নিষিদ্ধ ছিল। অন্যদিকে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর মাঝামাঝি সময় অশোকের বহুভাষিক গ্রন্থগুলির একই সাম্রাজ্যের মধ্যে দাস এবং ভাড়াটে শ্রমিকদের প্রতি বাধ্যবাধকতাকে স্বাধীনভাবে চিহ্নিত করে। একাদশ শতাব্দীর পর উত্তর ভারতে মুসলিম আধিপত্যের সময় ভারতে দাসপ্রথার প্রসার ঘটে। এটি একটি সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয় যেখানে হিন্দুদের দাসত্ব করা হতো। সেনাবাহিনীতে দাসদের ব্যবহারের সাথে সাথে সেই সময় মুসলিম রাজ্যগুলিতে একটি প্রথা ছিল। দিল্লি সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের যুগে মুসলিম ইতিহাসবিদদের মতে হিন্দু রাজ্য আক্রমণের পর অন্যান্য ভারতীয়দের দাস হিসেবে নেওয়া হতো, যাদের অনেককে মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় রপ্তানি করা হতো।
আফ্রিকার হর্ন থেকে দাসদের ভারতীয় উপমহাদেশে আমদানি করা হতো। দাক্ষিণাত্য সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের শক্তিশালী বা মুসলিম সেনাবাহিনীর পরিবারের সেবা করার জন্য। ইউরোপীয় ঔপনিবেশিকতার অধীনে ভারতে দাসপ্রথা 1800 এবং 1900 শতাব্দীতে জুড়ে অব্যাহত ছিল। ঔপনিবেশিক যুগে ভারত মহাসাগরের দাস ব্যবসার অংশ হিসেবে বিভিন্ন ইউরোপীয় বণিক কোম্পানি ভারতীয়দের বিশ্বের বিভিন্ন স্থানে দাস হিসেবে নিয়ে যেত। 1843 সালের ভারতীয় দাসপ্রথা আইন, 1848 সালে ফরাসি ভারতে, 1861 সালে ব্রিটিশ ভারতে এবং 1876 সালে পর্তুগিজ ভারতে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল। অম্বরের জন্ম আফ্রিকার এক ইথিওপিয়া পরিবারে হয়। তার পরিবার খুবই দরিদ্র ছিল এবং দিনে একবেলা খাবার জোগাড় করতেও তারা পারত না। তাই তারা তাকে 7 বছর বয়সে একজন বাগদাদি ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেয়। সে তাকে বাগদাদে নিয়ে যায়। একদিন বণিক দেখল যে অম্বর আরবি ধর্মগ্রন্থ পড়তে পারে। সে অম্বরকে শিক্ষা দিতে শুরু করে। তাকে দর্শন, চিকিৎসা, গণিত এবং অবশ্যই ইংরেজি শেখানো হতো, কারণ তখন এটি বাগদাদের সরকারি ভাষা ছিল। সে অম্বরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণও দিয়েছিলেন। তারপর তিনি তাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের কাছে 9 জন খাবারের বিনিময়ে বিক্রি করে দেন। তখন ব্রিটিশ রাজ্যের সময় ছিল এবং দাসদের সাথে খারাপ আচরণও করা হতো। অফিসার তাকে তখনকার ব্রিটিশ রাজের রাজধানী দিল্লিতে ভারতে নিয়ে যান। তিনি দিনে একবার খাবার পেতেন এবং কিছু ভুল করার জন্য দিনে রাতে চাবুক দিয়ে মারধরও খেতেন। সেই বছর কর্নেল ডিউক এবং ডাচেস বিশেষভাবে দিল্লিতে ভারত সফর করছিলেন। তাদের নাম ছিল হেনরি এবং মার্গারেট। তারা দিল্লিতে ভাইজারের বাসভবনে থাকতেন। অম্বরের বয়স তখন 21 বছর। যখন দম্পতি অম্বরে আসেন তখন তাদের কিছু ওয়াইন খেতে দেন। একজন দাসের ইংরেজিতে কথা শুনে ডাচেস খুব অবাক হয়েছিলেন, কারণ অম্বর তাকে জিজ্ঞাসা করেছিলেন, ম্যাডাম, আপনি কি কিছু ওয়াইন চান? তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ইংরেজি শিখেছেন? তিনি বাগদাদেই উচ্চারণ করেছিলেন। ডিউক তাকে তাদের প্রধান ভৃত্য নিযুক্ত করেছিলেন, কারণ তিনি ইংরেজি জানতেন। একদিন ডিউক এবং ডাচেস রাতের খাবার খাচ্ছিলেন। তখন আম্বার ডিউকের প্যান্টে কিছু ওয়াইন ফেলে দেন। তিনি রেগে যান এবং তার চোখ লাল হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ তার সৈন্যদের তাকে 100টি বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। তাকে বাইরে নিয়ে যাওয়া হলো এবং চাবুক দ্বারা তার পিঠে আঘাত করা হলো। তিনি যন্ত্রণায় চিৎকার করলেন। এরপর তিনি তার ঘরে চলে গেলেন। মার্গারেট ডিউকের আদেশ খুবই বিরক্ত এবং উদ্বিগ্ন ছিল। তিনি অম্বরকে তার ঘরে ডাকলেন। তার পিঠ সম্পূর্ণ থেতলে গেছে। তিনি তার ঘরে প্রবেশ করার সাথে সাথে তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে একজন মানুষ অন্য মানুষের প্রতি এত নির্দয় হতে পারে? অম্বর বললেন, আমি কেবল দাস ম্যাডাম, আমার কোনো অধিকার নেই। তিনি তার ক্ষত খুলে তাতে কিছু মলম দিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? অম্বর বললেন, আমি ইথিওপিয়া থেকে এসেছি। তারপর তিনি তার জীবনের কথা বললেন। মার্গারেট তার দুঃখের কথা শুনে খুব দুঃখিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার মাতৃভূমি সম্পর্কে আপনার কি মনে আছে? অম্বর বললেন, আমাদের বাড়ির কাছে প্রতিদিন সকালে আমি সিংহ এবং হরিণ একসাথে ঘুরে বেড়াতে দেখতাম এবং সবুজ পরিবেশও ছিল অসাধারণ। সেই রাত থেকে তারা বন্ধু হয়ে ওঠে। প্রতিদিন সকালে আম্বার মার্গারেটের জন্য ফুল আনতেন এবং তিনি তার চুলের পেছনে একটি ফুল রাখতেন। তাদের বন্ধুত্ব শীঘ্রই মোহ এবং তারপর প্রেমে পরিণত হয়। এক রাতে তিনি আম্বারকে তার ঘরে ডাকলেন। ডিউক নিঃশব্দে ঘুমাচ্ছিলেন এবং তিনি সম্পূর্ণ মাতাল ছিলেন। মার্গারেট অম্বরকে বললেন, আমি তোমাকে ভালোবাসি। অম্বর অবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি কেবল একজন দাস ম্যাডাম, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। হঠাৎ মার্গারেট আম্বারকে চুমু খেতে শুরু করলেন। তিনি তার ঠোঁটে চুমু খেতে শুরু করলেন। সে তার গাউন খুলে তার প্যান্টি এবং ব্রা খুলে দিল। শীঘ্রই তারা সহবাস শুরু করলেন। যৌনতার পর মার্গারেট অম্বরকে বললেন যে ঈশ্বরের চোখে সবই সমান, কোনো শ্রেণীগত বাধা নেই, ভালোবাসা পবিত্র। সেই রাত থেকে ডিউক যখন বাইরে থাকতেন তখন তারা প্রায়শই যৌন মিলন করতেন। এক রাতে তারা যৌন মিলন করছিলেন।
তখন ডিউক আচমকাই ঘরে প্রবেশ করেন এবং তাদের এক আপসজনক পরিস্থিতিতে দেখতে পান। তিনি খুব রেগে যান এবং আম্বরকে হত্যা করার জন্য তার তরবারি বার করেন, কিন্তু তরবারি যুদ্ধে আম্বর খুবই পারদর্শী এবং যার দরুন তাকে পরাজিত করতে পারেননি। তারপর তিনি তার সৈন্যদের তাকে হত্যা করার নির্দেশ দেন। আম্বর নেকড়ের মতো যুদ্ধ করে এবং এক আঘাতেই 10 জন সৈনিককে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বন্দী করা হয় এবং বিচারক তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেন। জল্লাদ যখন জিজ্ঞাসা করলেন তার শেষ ইচ্ছা কি, তখন তিনি কেবল একটি শব্দ উচ্চারণ করলেন, স্বাধীনতা। আম্বরের মৃত্যুদণ্ডের পর মার্গারেট ডিউককে তালাক দেন এবং মৃত্যুর আগে পর্যন্ত মার্গারেট ভারতেই থেকে যান। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন।